हेलो भाई लोग, আমার নাম শুভম শীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পড়ব ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার মানে আমাদের তরফ থেকে, বইয়ের তরফ থেকে নয়, চলতরিতের ফার্স্ট লেকচার। তো পড়াশোনা স্টার্ট করার আগে একটু কথাবার্তা বলে নিই যে কিভাবে পড়াশোনা করতে হবে। বেশি সময়ও বাকি নেই, পরীক্ষার কদিন বাকি আছে। এখন কি মাস? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 6 মাস। আর 2 মাস ধরে তোমাদের লাগবে রিভিশনের জন্য। তো 6 মাসে আমরা চেষ্টা করব পুরো 1 বছর পড়া। তো একটু টাফ হবেই। আমরা চেষ্টা করব। আমার ফিজিক্সের কথা বলছি, ম্যাথসের কথা তোমাদের সুজন দা বলবে। ফিজিক্সে আমি সপ্তাহে 5 দিনে 1 ঘন্টা করে 5টা লেকচার দেবো, ঠিক? এবার 1 ঘন্টার বেশিও হতে পারে। 1 ঘন্টার বেশি মানে 10 থেকে 15 মিনিট বেশি হবে, তার থেকে বেশি কম হবে না। কম না মানে তার থেকে বেশি হবে না। এবার এরকম কটা 5টা লেকচার হচ্ছে। এবার তোমরা যদি এই লেকচারগুলো ভালো করে ফলো করে নাও আর সিলেবাস শেষ অবধি যদি তোমরা এখানে টিকে থাকো, তো ইউ উইল হ্যাভ আ গুড রেজাল্ট। মানে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী, ঠিক আছে? মানে ভাবো যে কেউ এখন 0 পাবে, সে বললেই 90 পেয়ে যাবে, ওরকম নয়। তুমি মিনিমাম মানে ভালো স্কোর করে নেবে, 80, 85। ওকে, তো এবার চলো স্টার্ট করি। আর অনলাইনে ক্লাস, ইউ হ্যাভ টু বি পাংচুয়াল এনাফ টু অ্যাটেন্ড দিস ক্লাস। ওকে, সো লেটস স্টার্ট। আর চলো একদম মানে প্রথমেই স্টার্ট করার আগেই প্রথমে প্রতিজ্ঞা নয়, মানে প্রথমে নিজেকে একবার বলে নিই যে যেন আমরা শেষ অবধি থাকি। এটা আমার জন্য, তোমার জন্য। আমিও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বিটেকের। আমি তোমাদেরকে বলিনি, তো আমি বিটেকের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আরও ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম, ওটাতে আছে। তো চলো, আমিও চেষ্টা করবো পুরো যত তাড়াতাড়ি লেকচার শেষ করার। তো সবাই মিলে চলো একটা জার্নি খুব ভালো করে স্টার্ট করি। চলো লেটস স্টার্ট। তো আমরা পড়ব চলতরিৎ। এবার চলতরিৎ পড়ার প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার আগে চ্যাপ্টারের নামের কিছু মানে জানতে হয়। এখানে কি আছে? চলতরিৎ। এবার আমরা এই শব্দটাকে 2 ভাগে ভাগ করব, চলো আর তড়িৎ। প্রথমে চলতরিৎ জানার আগে প্রথমে আমরা জানবো তড়িৎ কাকে বলে। এবার অনেকেই বলবে তড়িৎ তো স্যার দাদা আমরা জানি, আমাদের এখানেই আসে, আমাদের বাড়িতে কারেন্ট চলছে, এটা ওটাকে কারেন্ট মানে তড়িৎ নয়, ইলেকট্রিসিটি মানে তড়িৎ, ঠিক? তো প্রথমে আমরা তড়িতের ডেফিনিশন জানব। তড়িৎ তড়িৎ বা বিদ্যুৎ হলো এক ধরনের শক্তি যা তড়িৎ আধানের চলাচলের ফলে সৃষ্টি হয়। এবার তোমরা বলবে, তো বুঝলাম তো তড়িৎ কাকে বলে, তড়িৎ আধানের চলাচলের ফলে সৃষ্টি হওয়া এমন একটা শক্তি। এবার ভাববে যে তড়িৎ আধানটা আবার কি দাদা? তুমি তো মানে পাজেল গেম হয় না, ওরকম খেলছো যে একটার ভিতর আরেকটা পাজেল, আরেকটার ভিতর আরেকটা পাজেল। ওরকম ভাই পড়লে মজা লাগবে। তো এবার আমরা চলো তড়িৎ আধান কাকে বলে সেটা পড়ি। তোমরা
পারলে আমি এই জিনিসপত্রগুলো বা আমি যখন পড়াবো, যখন আমি ধরা যে বুঝবো, তার আগে আমি বলে দেবো কোন জিনিসপত্রগুলো লিখতে হবে, ঠিক আছে? সেগুলো তোমরা লিখে নেবে, নোট করে নেবে, আর একটা খাতা বানাবে, একটা খাতাতেই হয়ে যাবে, সেটার মধ্যে লিখবে। আর আমি যদি কোনো HW দিই, তখন তুমি অন্য খাতায়, রাফ খাতায় বা কোথাও করে নেবে, ঠিক? এবার তড়িৎ আধানের কথা পড়ে নিই। তড়িৎ আধান না, হ্যাঁ তড়িৎ আধান এটাকে বলে। তোমরা কেউ উচ্চারণ করবে না তড়িৎ আধান, অনেকেই আছে, আমি উচ্চারণ করতাম ছোটবেলায়। যদি কোনো বস্তু কণার যে ভৌত ধর্মের জন্য কণাটিকে তড়িৎচুম্বকীয় মাধ্যমে রাখলে, তড়িৎচুম্বকীয় মাধ্যমে না, তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে রাখলে কণাটি বল অনুভব করবে। বল অনুভব করে, তাকে তড়িৎ আধান বলে। ঠিক কি বললাম? মানে তড়িৎ আধান হচ্ছে গিয়ে কোনো কণা বা বস্তুর একটা ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টি। এবার বলবে ভৌত ধর্ম, বা ধরা যে কারোর মনটা খুব ভালো, সেটা হচ্ছে তার মনের ফিজিক্যাল প্রপার্টি, ঠিক? কাউকে দেখতে খুব সুন্দর, সেটা তার ফিজিক্যাল একটা প্রপার্টি, ওকে? সেরকমই, বা কাউকে চিমটি কাটলে সে রেগে যায়, সেটা তার একটা ফিজিক্যাল প্রপার্টি। সেরকমই ভৌত ধর্ম কাকে বলে? কোনো কণার যে ধর্মের কারণে, মানে রেগে যায় কেন মানুষ? ব্রেনে কিছু কাজ করে, আমি লাইফ সায়েন্স অত ভালো না, ব্রেনে কিছু তার কাজ করে, তার জন্য মানুষ রেগে যায়। সেরকমই কণার যে ভৌত ধর্মের কারণে কণাটিকে তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে রাখলে কণাটি বল অনুভব করে, তাকে তড়িৎ আধান বলে। তাই বলবে তড়িৎচুম্বকীয় ক্ষেত্রটা কি? তড়িৎচুম্বকীয় ক্ষেত্র হচ্ছে গিয়ে এই তড়িৎ আধান দিয়ে তৈরি এমন একটি, বা ধরো যে এমন একটি এরিয়া বা এমন একটি ঘর, ধরো যে এখানে ধরো যে একটা তড়িৎচুম্বক, এই তড়িৎ আধান রাখলাম, সেটার এমন এতটা এরিয়া ওর মানে ওর এলাকা, ঠিক আছে? এখানে যদি অন্য কোনো তড়িৎচুম্বক আসে, তড়িৎ আধান যদি আসে, তখন বল অনুভব করবে, ঠিক আছে? কিরকম ধরো যে যেরকম অনেকেই থাকে, দেখবে অনেকের বাবা, বিশেষ করে মা এত ভালোবাসা করে, ঠিক আছে? বাবা যে ঘরটার মধ্যে থাকে, অনেকের মেয়েদের জন্য বাবা হবে না, মেয়েদের জন্য মা হবে, ছেলের জন্য বাবা হবে। বাবা যে ঘরটায় থাকে, সেই ঘরটা দেখবে একটু গরম হয়ে থাকে, মানে গরম হয়ে থাকে না, মানে আমি বলছি, মানে সবাই ভয় পায়, মানে আমরা ভয় পাই, ছেলেরা যেতে ভয় পায় যে বাবা কোথায় ছেড়ে দেবে, আবার জিজ্ঞাসা করে নেবে কত পরীক্ষায় মার্কস পেয়েছি, সেসব, বুঝতে পেরেছো? সেরকমই কোন একটা চার্জেরও আলাদা একটা অরা হয়, মানে যেটাকে বলে অরা, ঠিক আছে? এখন তো ইনস্টাগ্রাম, অরা, যেটাকে বলে অরা। তো ওই ক্ষেত্রে ওই ধরো যে কোনো একটা এরিয়ার মধ্যে ওই চার্জের যে অরাটা কে বলে হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, মানে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র, ঠিক? এটা তোমরা আরো পরে পড়বে, মানে ক্লাস 11-এ যে
ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, চুম্বকীয় ক্ষেত্র কাকে বলে, এগুলো আর আলাদা করে পড়বে ক্লাস 11-12। এই ক্লাসে মনে হয়নি, ঠিক আছে? ঠিক, তো ওই ধর যে কোনো চার্জকে তাহলে এটা তড়িৎ আধানকে আরেকটা ভাষায় বলে হচ্ছে কি চার্জও বলে, ঠিক আছে? কি বলে? চার্জ, ইংলিশে বলে চার্জ, ঠিক আছে? তাহলে কি তড়িৎ আধানকে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে রাখলে কণাটি বল অনুভব করে, তাকে বলে তড়িৎ আধান, ঠিক? যে ভৌত ধর্মের জন্য। এবার তোমরা এইটুখানি শুধু লিখে নাও, ঠিক আছে? মানে এইটা লিখে নাও, এটা চাইলে এটাও লিখে নাও, ঠিক? এইটা লিখবে না, এটা লিখবে না, এই দুটো লিখে নাও। এবার আমি তড়িৎ আধানের দুটো এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল হচ্ছে গিয়ে ইলেকট্রন, প্রোটন, ও আলফা পার্টিকেল। তোমরা ইলেকট্রন প্রোটন ক্লাস 9 এ পড়েছো। আলফা পার্টিকেল কে আরেকটা বলে হিলিয়াম +2, ঠিক? এটা তোমরা পড়বে হচ্ছে গিয়ে পর্যায় সারণীতে গিয়ে তোমরা হিলিয়ামটা কি সেটা জানবে। একটা অ্যাটম হয়, যেরকম কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন যেরকম হয় সেরকম হিলিয়াম একটা অ্যাটম হয়। তারই +2টাকে, সেটাও এখন +2 মানে বুঝতে পারবে না, পর্যায় সারণী যতদিন না পড়ছো, যখন আমি পড়াবো তখন আমি আরেকবার রিকল করিয়ে দেবো, ঠিক আছে? তো হিলিয়ামের +2 আয়নকে আলফা পার্টিকেল বলে, ওটাও একটা চার্জ বা তড়িৎ আধান, ঠিক? এবার তোমরা এতটুকু এইটা এক্সাম্পল সহ লিখে নাও, ঠিক আছে? আমি তখন এবার এটা মুছে নিই, তারপরে চেঞ্জ হয়ে আমি নতুন স্লাইড নিয়ে আসছি। হ্যাঁ চলো, এবার নতুন স্লাইড নিয়ে চলে এসেছি। তড়িৎ আধান এবার করি। তড়িৎ আধান দু ধরনের হয়, ঠিক? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। কি হয়? তড়িৎ আধান দু ধরনের হয়, ঠিক? পজিটিভ আর নেগেটিভ। আমি তো কুড়ে, তাই এটাকে পজিটিভ লেখা যায়, এরকম তোমরা আবার লিখবে না, ঠিক? বা এটাকে বাংলায়, তোমরা যদি বাংলা ভার্সন হয় যাদের, তারা বাংলায় লিখবে ধনাত্মক আর কি ঋণাত্মক, ঠিক? এটার এক্সাম্পল দিয়ে একটা ধনাত্মক তড়িৎ আধানের এক্সাম্পল হচ্ছে কি প্রোটন। ঋণাত্মকের এক্সাম্পল, সবথেকে ভালো এক্সাম্পল কি? ইলেকট্রন। সবাই জানো আশা করি। এবার আমরা বেশিরভাগ পড়াশোনা করব এই দুটো অ্যাটম নিয়ে, মানে এই দুটো পরমাণুকে নিয়ে, যে কি প্রোটন আর ইলেকট্রন নিয়ে। তার মানে অন্য সব পার্টিকেলের থেকে সবথেকে বেশি এটা করব, ঠিক? তার থেকেও বেশি কথা হবে, তার থেকে সব মানে এবার এই দুটোর মধ্যেও কথা হবে হচ্ছে ইলেকট্রনের বিষয় সব থেকে বেশি। প্রোটনের বিষয় খুব বেশি হবে না, কারণ ইলেকট্রন হচ্ছে গিয়ে পাড়ার আওয়ারা বাচ্চা, আর প্রোটন হচ্ছে কি পাড়ার ভালো ছেলে বা টপার বা ভালো মেয়ে, ঠিক? মেয়েরা টপার হয়, ছেলেরা। এবার কোন একটা অ্যাটম ধরা যে, এটা ধরা যে কোন একটা অ্যাটমে প্রোটন থাকে ভিতরে আর ইলেকট্রন থাকে এরকম বাইরে, মানে ঘরে ঢুকতে দেয় না।
ঠিক। এবার তুমি বলো, তোমার মা যদি কাউকে বলে যে মানে কোনো একটা ছেলেকে ডেকে বলে যে বাবু একটুখানি নুন এনে দে না, বাবু একটু আলু এনে দে না, কাকে বলবে? যে ঘরের অন্য মানে যে ঘরের ভিতরে আছে তাকে বলবে, নাকি তোমার কথা বলছি না, তোমাকে তো যেখান থেকে ঘুমাতে সময় থাওড়া মেরে তুলে দিয়ে তারপর বলতে পারে, তোমার কথা বলছি না আমি, যে তুমি ধরো বাড়িতে নেই, এবার তোমার মা কাকে বলবে যে কোনো কাজ করার কথা? যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাকে বলবে, নাকি যে অন্য পাশের বাড়ির ঘরে পড়াশোনা করছে তাকে বলবে? কাকে? সবাই জানো, আমরা বাচ্চাকেই বলবে, কি ইলেকট্রনকে বলবে, কারণ ইলেকট্রন বাইরে ঘোরাফেরা করছে, তাই আমরা সবসময় ইলেকট্রনটাকে ইউজ করি কাজ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে। এখানে আমরা বেশিরভাগ দেখবো ইলেকট্রনেরই ইউজ, ইলেকট্রনকে পজিটিভ হিসেবেও ইউজ করবে, ইলেকট্রনকে আবার নেগেটিভ হিসেবেও ইউজ করবে। তখন তুমি আবার বলবে ইলেকট্রন আবার পজিটিভ নেগেটিভ কি করে হয়? তুমি তো নিজেকেই নিজে কন্ট্রাডিক্টরি করছো, যে ইলেকট্রন এখন একবার বলছো যে ইলেকট্রন ঋণাত্মক, আবার বলছো ইলেকট্রনকে পজিটিভ হিসেবে ইউজ করবে। হ্যাঁ করব, তার আগে তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে, দেখাচ্ছি দেখো। নিস্তড়িত বা নিউট্রাল। কোনো বস্তুর মধ্যে যখন নেট চার্জ বা যখন আমি এটা বাংলায় বা ইংলিশে লিখছি, যখন নেট চার্জ, আমি তোমাকে এটা নেটের বাংলাটা আমি তোমাকে একটু দেখে বলতে হবে। नेट चार्ज हम सब अंग्रेज का बच्चा है ना, इसलिए नेट चार्ज मोट चार्ज বা হ্যাঁ ওই তো দাদা বলেছে মোট চার্জ বা মোট চার্জ, মোট তড়িতাধান, চার্জ নয় মোট, বাংলা যখন লিখছি মোট তড়িতাধানের পরিমাণ যখন শূন্য হয় তাকে নিস্তড়িত বলা হয়। দেখা কি যাচ্ছে? একটু বড় করে লিখে দিই, বেশি ছোট হয়ে গেছে। তাকে নিস্তড়িত বলে। ভাই আরেকটা কথা বলছি, আমার ইয়ে খুব খারাপ, স্পেলিং খুব খারাপ, তোমাকে স্পেলিং নিয়ে প্লিজ জাজ করবে না, ঠিক আছে? তোমরা একটু সামনে নেবে, ঠিক? চলো এবার কি বলছে, নেট চার্জ বা মোট তড়িতাধানের পরিমাণ শূন্য হয়। এবার তোমরা বলবে চার্জটা কিভাবে কাউন্ট হয় কোনো বডির মধ্যে বা কোনো বস্তুর মধ্যে, কিভাবে চার্জ কাউন্ট হয়? ধরো কোনো একটা বস্তু, তার মধ্যে আমরা কিছুভাবে +1 একক মানে ধনাত্মক চার্জ দিয়েছি, ঠিক? মানে ধনাত্মক তড়িতাধান দিয়েছি, কিছুভাবে দিয়েছি। এবার তড়িতাধান ট্রান্সফার করা যায় ঘষে বা কিছু করে, ওরকম ভাবে দিয়েছি। এবার কেউ একজন এলো, বললো না আমি আর একটু চার্জ দেবো, আমি একটু ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে দিই, বা ইলেকট্রন বলছি না কারণ আমি হাইপোথেটিক্যালি এই নাম্বারগুলো দিচ্ছি। বা কেউ একজন এলো এসে বললো না আমি -2 দেবো, নাম্বার -2 চার্জ দেবো। তো আমরা যখন সরল করতাম অঙ্কে, সেরকমই +1 আর -2 করে হয়ে যাবে হচ্ছে কি -1 চার্জ থাকবে এখানে। বুঝতে পেরেছো কিরকম বডিতে চার্জ কাউন্ট হবে?
কিভাবে হবে? যখন +1 আছে -2 আছে, তাহলে যেটা আমরা সরল করতাম সেই নিয়মে। তাহলে তোমরা আরেকটা করো, তাহলে বি, এটার মধ্যে আমরা +6 চার্জ দিলাম, একজন এসে -5 চার্জ দিল, ঠিক? তাহলে কত চার্জ আছে? +1 চার্জ। এবার সি, কেউ একজন দিলাম +2, আরেকজন দিল +3, আরেকজন -5, তাহলে কত চার্জ আছে? এই দুটো মিলে 5 হয়, এটা 5 দিয়ে 5 কেটে দিলে 0। এই বডিটাকেই আমরা বলবো নিউট্রাল। তা বলে ভাববে না যে এইগুলো মানে কোনো বডিতে নেট চার্জ 0 বা নিউট্রাল মানে কখনো ভাববে না যে তার মধ্যে চার্জই নেই, চার্জ আছে কিন্তু সেগুলো কাটাকুটি হয়ে যায়, তার জন্য 0। বুঝতে পেরেছো? আরেকটা করে বলো তো এটা নিউট্রাল কিনা, এই বডিটা কি নিউট্রাল? ধরো কোনো একটা বডিতে +2 +5 +6 -5 -7 কত হচ্ছে এটা? 11 -6 চার্জ আছে, ঠিক? তাহলে এই বডিটা কি নিউট্রাল? দেখো এই 6 তো কেটে যায়, অন্য গাড়ি দিয়ে করি। এই 2 আর 5 7, এই 7 কেটে যায়, তাহলে কত হচ্ছে? =0। তাহলে এই বডিটাও নিউট্রাল, ঠিক? নিউট্রাল বা নিস্তড়িত, আমি যদি ইংলিশ কথা যদি একটু বেশি বলে দিই, তোমরা একটু মাথায় রাখবে, নিউট্রাল বা নিস্তড়িত, ওকে? এবার ধরো যে তাহলে আরেকটা করি, ধরো যে কোনো একটা বডি আছে +2 +3 +1 -5, ঠিক? এবার জিজ্ঞাসা করলে এই বডিটা কি নিস্তড়িত? কত হচ্ছে? -5 এটা 0 +1, তাহলে বাচ্চা, তাই তো? এবার কি, তাহলে +1 চার্জ আছে এর মধ্যে, তখন এটাকে আমরা বলবো, যখনই +1 থাকে তখন আমরা এটাকে বলবো ধনাত্মক তড়িদাধান যুক্ত, ঠিক? কি বলবো? ধনাত্মক, কত লিখি, যুক্ত, ঠিক? আবার ধরো যে কোনটা এরকম কাটাকুটি খেয়ে, ধরো যে কোনো একটা বডি এটা মুছে দিচ্ছে, ধরো যে কোনো একটা বডি যে +1 +5 -7 আছে, এতে কত হচ্ছে দেখো? 6 7 -1, ঠিক? এটাকে বলবো আমরা ঋণাত্মক তড়িদাধান যুক্ত। যুক্ত বডি, ওকে? তো এই দুটো বুঝতে পেরেছো? এই দুটো কিন্তু কাজে লাগবে আমাদের, ঠিক? লাল কালি দিয়ে করলে ভালো হতো, তো আমরা লাল কালি নষ্ট করছি না, কালি অনেক দাম, তো এই কালি মানে, ঠিক আছে? তো এটাকে বলে ঋণাত্মক, এটাকে বলে ধনাত্মক। এবার একটু কঠিন জিনিসপত্র হলো, কঠিন তো না, বুঝতে, তো চলো আরো সোজা জিনিসপত্র বলি, সোজাই লাগছে। তোমরা কি বুঝতে কি পারছো? যদি না বুঝতে পারছো তুমি শুধু বলো, দাদা কিছু বুঝতে পারছি না, কিছু তো বুঝতে পারছো। আমাদের একটা স্যার ছিল, স্যারকে একটা ছেলে বলেছিল, ঠিক আছে স্যার কিচ্ছু বুঝতে পারছি না, স্যার বলছে কিছু তো বুঝতে পারছিস ভাই, আমার নামে এটা একটা মাইক, এটা একটা বোর্ড, এইসব জিনিসপত্র তো বুঝতে পারছিস। স্যারটার নাম হচ্ছে রাজবন স্যার, তোমরা নিশ্চয়ই চিনো, আমি অনলাইনেই পড়েছি, ঠিক আছে? তাই মানে ঠিকঠাক লাগে আমার, তাই বলেছি কিছু তো বুঝতে পারছো। কখনো বলবে না কিচ্ছু বুঝতে পারছি না, বলবে যে কোন জায়গাটা বুঝতে পারছো না, আই উইল এক্সপ্লেন, ওকে?
তো চলো এবার একটু সোজা জিনিসপত্র পড়ি। তড়িৎধান। এবার তড়িৎধানের এককটা তো আমাদের জানতে হবে। যেরকম আমরা কোনো জিনিসের ধরা যে বললো, মা বললো 5 টাকা কিছু নিয়ে আয়, 5 টাকা বলছে, বা 5 পয়সার কিছু নিয়ে, 5 পয়সার কিছু হয় না যদি, ঠিক। তো আমরা কি জানবো? তড়িৎধানের এককটা জানবো, একক ও মাত্রা। এখান থেকে কিন্তু 1 নাম্বার আসে, ঠিক। কত নাম্বার আছে? প্রায় মানে 1 নাম্বার না, 1 নাম্বার কোশ্চেন আসতে পারে, এই তো এই মাত্রা আসতেই পারে শর্ট কোশ্চেন। ও আরেকটা কথা বলে দিই, চতুর্থ চ্যাপ্টার থেকে প্রায় 8 থেকে 12 মার্কসের কোশ্চেন আছে। ঠিক, তোমরা এই মার্কসটা এক্সপেক্ট করতে পারো চতুর্থ চ্যাপ্টার থেকে মিনিমাম। মানে ধরো যে তোমাদের কত মার্কসের পরীক্ষা? 90তে 8 কেন, 9 ধরে নাও। 9 মানে 10% মার্কস এই চ্যাপ্টার থেকে আসে, মিনিমাম 10%। ও চলো ভালো করে করতে হবে। তাই এবার আমরা পড়বো আধানের একক ও মাত্রা, ঠিক। আধানের একক হলো পিনটা বুঝল, এসআইতে কুলম্ব, ইংলিশে বলে কুলম্ব, মানে একই বলে, ঠিক। সিজিএসে তোমরা নিশ্চয়ই জানো, আমার দুটো মাপি, একটা হচ্ছে সিজিএস এককে আর একটা এসআই এককে, ঠিক। সিজিএস হচ্ছে গিয়ে স্ট্যাট কুলম্ব, বা এটাকে আরেকটা জিনিসও বলে ইএসইউ। বলবি ইএসইউটা কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। মানে ইলেকট্রোস্ট্যাটিক মানে ইলেকট্রন, বা মানে চার্জটাকে, ওটাকে ইলেকট্রোস্ট্যাটিক বলে, ঠিক আছে। আমরা এখন যেটা পড়ছি ওই পোর্শনটা বলে ইলেকট্রোস্ট্যাটিক, তাই ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক। ভোল্টেজও দেখবে, ভোল্টেজ বা যখন আমরা বিভব প্রভেদ পড়বো তখনও এই ইউনিটটাই ইউজ করবো, কি। তাহলে সিজিএস এ স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, ইংলিশেও স্ট্যাট কুলম্ব লিখে, STAT স্ট্যাট কুলম্ব, ঠিক। এবার আমরা অনেক সময় জানো এসআই আর সিজিএস এর মধ্যে ইয়ে করি, কি বলে, মানে সম্পর্ক তৈরি করি, সেরকমই। চলো এসআই তে কুলম্ব, কুলম্বকে সি দিয়েও ডিনোট করি, ঠিক। তো এসআই এ 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, ঠিক আছে। এটা সোজা জিনিস, এটা একটু লিখে নাও প্লিজ, কারণ এখান থেকে 1 মার্কস আসে। আমি আরেকটা কাজ করি, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা চার্ট বানিয়ে দিয়ে, মানে যে কথাগুলো একটু মনে রাখতে হবে এই চ্যাপ্টার পড়ার জন্য, বা পর তোমাকে হেল্প করবে, সেই জিনিসপত্রগুলো এখান থেকে একটু লিখে দিই, ঠিক আছে। চলো সরি, তখন আধানের এককের মাত্রা লিখেছিলাম, মাত্রা লিখতে ভুলে গেছি, ঠিক আছে। এবার আধানের মাত্রা হচ্ছে গিয়ে, আমরা ওই মাত্রা কিভাবে ডিনোট করি না, তো MLT, M মানে হচ্ছে মাস, L মানে লেন্থ, T মানে টাইম। সেরকম আধানের মাত্রা হচ্ছে গিয়ে AT বা IT। এখানে I মানে হচ্ছে কারেন্ট, T মানে টাইম। এবার তোমরা বলবে তো কারেন্ট কি হচ্ছে বুঝতে পারছি না, AI অবস্থায় চলে এলো, পড়েছো মনে হয় ক্লাস 9-এ, যে AI কোথা থেকে এসছে, এবার এইটা A আর I কোথা থেকে এসছে এটা আমরা নেক্সট লেকচারে তোমাকে আমি বুঝিয়ে দেবো, এটা এখন তুমি বুঝতে পারবে না। শুধু এটার মানে জেনে রাখো, এটা হচ্ছে গিয়ে T, ঠিক আছে। তোমার যদি কোনো MCQ কোশ্চেন থাকে এখানে, মানে এটা
এও হতে পারে, এখানে আইও হতে পারে, ঠিক? আমি একটা বইতে দেখলাম ওখানে আই বলে লেখা আছে, কিন্তু আমরা ক্লাস 11-12 এ দিয়ে পড়েছি, ঠিক আছে? তো তাহলে কি আধানের মাত্রা, তোমরা এটা শুধু মনে রাখবে যে আধানের মাত্রা হচ্ছে গিয়ে 80 বা 80, ঠিক? এটা কিন্তু এমসিকিউতে আসে, এটা ওটার সাথেই মানে আগেরটার সাথেই আসে। তো এবার আগে যেটা বললাম যে কিছু মনে রাখার জিনিস, সেগুলো তো চলো এবার যেটা বললাম যে কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে রাখতে হবে, ঠিক? মানে কোনো ফর্মুলা না এগুলো, এই ফ্যাক্টগুলো মনে রাখলে তোমার পরে গিয়ে সুবিধা হবে। প্রথম তো বললামই এটা 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ESU, ঠিক? মানে তুমি কনভার্ট করতে পারবে। তারপর চার্জ অফ ইলেকট্রন, হ্যাঁ, তো এটাকে আমরা আবার ইএসি তেও কনভার্ট করতে হবে, এটা কুলম্বে আছে, তো ইএসি তে কনভার্ট করতে গেলে কি করতে হবে জানো তো? কি করবো? 3 × 10⁹ দিয়ে গুণ করে দেবো, কত হয়? 348। ক্যালকুলেটার ইউজ করে নেবে তোমাদের যদি বেশি সমস্যা হয়, কিন্তু এটা সোজাই 348 ইন্টু এখানে কত আছে 10⁻⁹, আর এখানে 10⁻⁻19, তাহলে 10⁻⁹ দেখো 10⁻⁻19 মানে হচ্ছে কি এটা, আর ওপরে আছে 10⁻⁹। এবার এটা উপরে চলে যাবে, তাহলে কত হচ্ছে 10⁻⁻19 ইকুয়াল টু 10⁻⁻10, তাহলে এখানে কত হচ্ছে 10⁻⁻10 ESU, ঠিক? তাহলে চার্জ অফ ইলেকট্রন কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। মাস অফ ইলেকট্রন কত? 9। এবার শোনো, মাস অফ ইলেকট্রনটা মনে রেখো, 9.1 × 10⁻31 কেজি। কেজি ইউনিট কিন্তু মনে রাখতে হবে। চার্জ অফ প্রোটন, চার্জ অফ প্রোটন আর চার্জ অফ ইলেকট্রন দুটোই সেম, কিন্তু শুধু পজিটিভ আর নেগেটিভের তফাৎ, ঠিক? এটা দেখো, এটাতে পজিটিভ আর চার্জ অফ ইলেকট্রন শুধু নেগেটিভ। যে বললাম চার্জ দু রকমের হয়, ধনাত্মক আর ঋণাত্মক। ঋণাত্মক চার্জের একটা উদাহরণ হচ্ছে গিয়ে নেগেটিভ মানে ইলেকট্রন, আর ধনাত্মকের প্রোটন, শুধুমাত্র এটাই তফাৎ কিন্তু, ঠিক? তো এবার মাস অফ প্রোটন, এবার দেখি মাস অফ প্রোটন। মাস অফ প্রোটন হচ্ছে 1.6 × 10⁻27 কেজি, ঠিক? এইগুলো চেষ্টা করবে মনে রাখার, খুব জোর দিতে হবে না, হিস্ট্রির মতন যে পড়তেই হবে, এই সাল মুখস্থ না হলে হবে না। চেষ্টা করবে মনে রাখার, আস্তে আস্তে মুখস্থ করে নিলে হয়ে যাবে। এই দুটো মনে রাখা উচিত, এইটা এইটা, ঠিক? এর মাস অফ ইয়ে জানতে পেরে গেছো কত কেজি, হয়ে গেল। এবার এইগুলো তোমাদের লাগবে, এই তিনটে, যে কোনো ইউনিট কনভার্সনের ক্ষেত্রে, মানে ধরো যে কোনো ওহম দিয়ে, ওহম বলছি কেন, রেজিস্ট্যান্স যখন লাগবে তখন এগুলো লাগে। এখানে প্রথম কি বলেছে 1 মিলি কুলম্ব বা 1 মিলিলিটার, যেটাকে বলে 1 মিলিলিটার যদি হতো তখন কি করতাম, কত দিয়ে গুণ করবো? 10⁻³ দিয়ে গুণ করলে সেটা লিটারে কনভার্ট হয়ে যায়। ধরো তোমাকে দিল কেউ 5 মিলিলিটার, 5 ml, তাহলে কত লিটার? তখন কত হবে? 5 ml গুণ 10⁻³ যদি করে দিতাম তাহলে কত হবে? 5 × 10⁻³ লিটার। সেরকম একটা মিলি, একটা মাইক্রো, একটা ন্যানো, ঠিক? মিলির সাইন হচ্ছে কি এম, মাইক্রো সাইন হচ্ছে কি মিউ, আর ন্যানো সাইন হচ্ছে কি এন। এটা দিয়ে তোমাকে বোঝানো হবে, ঠিক আছে? তো এবার কত মিনিট আছে? এবার আমরা তড়িতাধানের বিষয়ে পড়লাম, তড়িতাধানের সবকিছু পড়লাম, তারপর দুটো তিনটে ইয়ে বললাম। তোমরা একটু আগে গিয়ে না, আগেরটা যেটা আমরা লিখেছিলাম সেটা তুমি একবার স্ক্রিনশট তুলে নাও বা লিখে নাও। এবার আমরা পড়বো দুটো যে তড়িতাধান আছে, দুটো তড়িতাধানের মধ্যে কিভাবে বল ক্রিয়া করে। যে আমরা বললাম তড়িতাধান হচ্ছে গিয়ে এমন একটি কোনো কণার এমন একটি ভৌত অবস্থা যার ফলে কণাটি তড়িৎ ক্ষেত্রে বল অনুভব করে। আমরা সেই বলের বিষয়ে এবার পড়ব, ঠিক? এবারে আমরা পড়ব কুলম্বের সূত্র, যার নামে ওই ইউনিট মানে আধানের যে ইউনিট কুলম্ব, তারই একটা সূত্র।
সেই সব সূত্র বানিয়েছিলেন বলেই আধানের ইউনিটটা তার নামে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার আমরা পড়বো কি কুলম্বের সূত্র। খুব ইম্পর্টেন্ট, খুব ফেমাস, খুব কি বলে ওর নাম, খুব ফেমাস সূত্র। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষায় আসে 1 নম্বরের জন্য। কি বলেছে, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক, তাহলে কি কুলম্ব দাদা একটা বল মানে একটা সূত্র দিয়ে দিয়েছেন, সেটাকে করবো। তো ধরি দুটো চার্জ Q1 ও Q2। ঠিক, তাদের মধ্যে ধরো যে দূরত্ব r, তাদের মধ্যে দূরত্ব r। এবার ধরি, এটাও ধরে নি, ধরি ওদের মধ্যে বল কাজ করছে এবার। ঠিক, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এখানে কি বলছে, আকর্ষণ ও বিকর্ষণ বল কখন আকর্ষণ করে কখন বিকর্ষণ করে সেটা আমরা পড়ছি। আকর্ষণ ও বিকর্ষণ বল বা কোনো বল তাদের আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক। তার মানে কি F proportional to Q1 গুণ Q2 এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি F proportional to 1 বাই বর্গ মানে জানো নিশ্চয়ই মধ্যবর্তী দূরত্ব কত, r এর স্কয়ার। ঠিক, তাহলে কি বলছে এইটা আমরা এখান থেকে এটা এইটুকুনি বুঝতে পারছি। এবার এই দুটোকে আমরা এক করে নিতে পারি, F proportional to Q1 গুণ Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। ঠিক, এবার তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে যখন সমানুপাতিক চিহ্নটাকে আমরা যখন তুলবো, যখন আমরা এটাকে ইকুয়াল টু তে কনভার্ট করব, তখন আমরা একটা ধ্রুবক আনি যেটাকে বলে সমানুপাতিক ধ্রুবক। তাহলে সেটা আনি, F is equal to K Q1 Q2 by r স্কয়ার, যেখানে K হলো সমানুপাতিক ধ্রুবক। দাঁড়াও এক সেকেন্ড, এই লাইনটা একটু টেনে প্রচুর জ্বালাবে। যেখানে K সমানুপাতিক ধ্রুবক। ঠিক, এবার এতদূর অব্দি আসছে, এটাকে বলে হচ্ছে কুলম্বের সূত্র গাণিতিক প্রকাশ, গাণিতিক রূপ। কি বলে এটাকে, কুলম্বের সূত্র গাণিতিক রূপ। ঠিক, এটা তোমরা একটু লিখে নাও তাতে কুলম্বের সূত্রটাকে বলে গাণিতিক রূপ। এটাকে তোমাদের 2 নম্বরে 3 নম্বর একটা কোশ্চেন আছে পরীক্ষার মাধ্যমে, লিখবে কুলম্বের সূত্রটি লেখো এবং তার গাণিতিক রূপ প্রকাশ করো। ঠিক, তখন কি করবে, সূত্র লিখলে 1 নাম্বার, গাণিতিক রূপ প্রকাশের জন্য এই যে এইটুখানি আমি যে করেছি এটার জন্য তোমাদের দেবে 2 নাম্বার। তার জন্য যখন 2 নাম্বার দিচ্ছে তাহলে একটু খেটে এটাকে লিখি, ধরো একটু যাতে সময় কম যায় মুছে দিই, কাট করছি এখানে, কাট করে মুছে দিয়ে আমি স্টার্ট করছি, কি বলে ওর নাম, লিখে দিয়ে তারপর আমি স্টার্ট করছি। এবার লিখবো, দেখো প্রথমে আমি লিখলাম কুলম্ব সূত্রের গাণিতিক রূপ লিখলাম, লিখে তারপর ওই আঁকাটা কিন্তু আঁকতে হবে। ঠিক, তোমাকে 2 নম্বর এমনি এমনি দেবো। তো প্রথমে লিখবো, ধরি দুটি বিন্দু আধান Q1 ও Q2 পরস্পরের থেকে r দূরত্বে
অবস্থিত। ঠিক, তারপর লিখবো কুলম্বের সূত্রানুযায়ী বা সূত্রানুযায়ী লিখবো এটা দিল্লি হয় না অবশ্যই আমি ঠিক জানি না, দিল্লি হয় মনে হয়, দেখতে ভালো লাগবে। কুলম্বের সূত্রানুযায়ী এখানে একটাও কথা লিখে দেবো তারা উপরে, তাদের মধ্যে বিন্দু কি লিখবো, মানে এটা আমরা আগে থেকে ওকে ডিফাইন করে দিলাম যে কোনটার মানে কি। কি লিখলাম, ধরি দুটি বিন্দু আধান Q1 ও Q2 পরস্পরের থেকে আর দূরত্বে আছে অবস্থিত। বিন্দু আধান দুটির মধ্যে কার্যকর বলের পরিমাণ F। ঠিক আছে, এবার লিখবো সূত্রানুযায়ী F প্রপোর্শনাল টু Q1 গুণ Q2, তারপর লিখবো F প্রপোর্শনাল টু 1/r², তারপর লিখবো F প্রপোর্শনাল টু Q1 গুণ Q2 ডিভাইডেড বাই r²। এবার লিখবো সমানুপাতিক চিহ্ন যেহেতু সরাচ্ছি, K Q1 Q2 বাই r²। ঠিক, K Q1 Q2 বাই r²। সাইডে আবার লিখে দিতে হবে যেখানে K হলো সমানুপাতিক ধ্রুবক। ঠিক, এর হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবার এতদূর শেষ। ঠিক, এটা তোমরা লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, লিখে নিলেই ভালো হয়, কারণ স্ক্রিনশট সবসময় ফোনেই থাকে, আর কোনো কাজে হয় না ওটাতে। বন্ধুদের স্ক্রিনশট অনেক কাজ লাগে। এবার আমরা দেখব ওই যে দেখলাম না কে এর অনেকগুলো মান হয় অনেক জায়গায়। দাঁড়াও, কে এর মান if Q1 Q2 আর এর এককের উপর নির্ভর করে। উপর নির্ভরশীল। কোশ্চেন আসতে পারে কে এর মান কিসের উপর নির্ভরশীল, তাহলে কি কে এর মান F মানে বল, তড়িৎ আধান ও দূরত্বের এককের উপর নির্ভরশীল। ঠিক, এবার কিরকম ভাবে নির্ভরশীল, যদি এইগুলোর একক SI তে হয়, যদি F Q1 আমরা লিখছি না, যদি SI তে একক হয় তখন কে এর মান হবে 9 into 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। ঠিক, ঠিক, আবার যখন CGS এ
একক হয় তখন কে এর মান হয় 1। ঠিক আছে, তার মানে কোনটা সোজা? এটা সোজা, যে তোমাদেরকে দেবে এইটা, কারণ যেটা সোজা হয় তার উল্টোটাই নিশ্চয়ই দেয়। ঠিক আছে, তার জন্য খুব ভালো করে শুনবে, তার জন্য সবসময় আমরা দেখব এফ এর মান, কিউ এর মান, আর এর মান কিসে আছে, এসআইতে আছে না সিজিএস এ আছে। এফ এর মান আমার গুলি যেত ছোটবেলায় কিসে আছে, তাই যদি এফ এর মান আমি একটা তোমাদের চার্ট বানিয়ে দিই, তোমরা নাহলে ভুলিয়ে যাবে। রাশি এসআই সিরিজ, ঠিক, এফ বা বল, বা বলটাকে ব্র্যাকেটে দিই, এফটাকে ব্র্যাকেটে দিই, বল বা এফ, এফ এর এসআই একক হচ্ছে কি হয় নিউটন, সিজিএস একক কি হয় ডাইন। ঠিক, তারপরে কি আছে কিউ মানে তড়িতাধান বা কিউ, কিউ কিউ এর এসআই একক কি হয়, বড় হাতে লিখে দিই, ছোট হাতে লিখে দিই, কিউ এর এসআই একক কি কুলম্ব, সিজিএস একক কি ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, বা স্ট্যাট কুলম্বও থাকতে পারে। ঠিক, আর আর কি আছে, আর মানে দূরত্ব, আর দিয়ে ডিনোট করা হয়েছে। দূরত্বের এসআই একক কি মিটার, মিটার। সিজিএস একক কি মিটার স্পেলিং এটা না ইয়ার, এটা হয় না, সিজিএস একক কি সেন্টিমিটার, সিএম নয় মানে চিফ মিনিস্টার নয়, সেন্টিমিটার। ওকে, ছোট হাতে হবে। ঠিক, তাহলে বুঝতে পারবে এরকম ভাবে যখনই আমরা এই নিউটন কুলম্ব আর মিটারে দেখব তখন আমরা কি করব, কে এর মান তখন কত হবে 9 × 10⁻৯, আর যখনই ডাইন ইএসইউ আর সেন্টিমিটারে দেখব তখন কে এর মান কত হবে 1। ওকে, এবার আরো অনেক রকম হয়, আমরা ভেরিয়েশন আরো দেখব। ধরো যে বলের মান দিয়ে দিয়েছে নিউটনে, তড়িতাধানের মান দিয়ে দিয়েছে ইএসইউ তে, দূরত্ব দিয়ে দিয়েছে সেন্টিমিটারে, তখন কনভার্ট করে করব। ঠিক, সাইডে যাচ্ছে না। এবার চলো তারপর দেখি, এবার আমরা কুলম্বের সূত্রের কিছু অ্যাপ্লিকেশন দেখব, অনেক থিওরি হলো, অনেক কিছু হলো, মানে অঙ্ক করবো। অঙ্ক তো ভয় পাওয়া যায় না, কিন্তু মানে ফিল করবো কিরকম হয়, বলেছি ইন্ট্রোডাকশন ভিডিওতে ফিল করাবো। ঠিক আছে, তো ধরো একটা অঙ্ক দিলাম। ও তার আগে একটা কথা বলে দিই, দুটো চার্জ কখন আকর্ষণ করবে আর কখন বিকর্ষণ করবে। যখন দুটো একই রকমের চার্জ হবে, মানে পজিটিভ আর পজিটিভ, সবসময় বিকর্ষণ করবে, নেগেটিভ আর নেগেটিভ সবসময় বিকর্ষণ করবে, পজিটিভ আর নেগেটিভ সবসময় আকর্ষণ করবে। ভালোর সাথে সবসময় খারাপই আকর্ষণ, ভালোর সাথে ভালোর অত মিল হয় না, বা ভালোর সাথে ভালোটা ঠিক বলবো না, মানে তুমি ছেলে মেয়ের গল্পে শুনে নাও, ছেলের সাথে সবসময় মেয়েদেরই ইয়ে হয়, ছেলের সাথে ছেলেদের খুব ইয়ে মানে প্রেম টেম কমই হয়, হয় এখন যদিও। আর বুঝতে পেরে গেছো, তাহলে কি যখনই দুটো একই রকমের চার্জ থাকবে তখনই তাদের মধ্যে বিকর্ষণ হবে, মানে ছেলে আর ছেলে যদি থাকে তাদের মধ্যে কোনো প্রেম হবে না, মারপিটই হবে। বয়েজ স্কুল যারা আছে তারা রিলেট করে বলে। আর ছেলে আর মেয়ে যখন একসাথে থাকবে তখন কি হবে, আই ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন ইট। তো তাহলে কি এরা মনে থাকবে, যদি চাও তাহলে লিখেও নাও, যে আমি লিখছি না তাহলে আর বোর্ডে, যে যখন দুটি একই রকম চার্জ থাকবে, চার্জ না তড়িতাধান থাকবে,
মানে ধনাত্মক ও ধনাত্মক বা ঋণাত্মক ও ঋণাত্মক, তখন তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। এবং যখন দুটি ভিন্ন ধরনের চার্জ থাকবে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। ঠিক, ছেলে মেয়ে মনে রাখবে, ঠিক আছে, এটা দিয়ে ভালো করে মনে রাখা। এবার তাহলে এবার কোথায় চলে এলাম? ধনাত্মক অটো পড়লাম। হ্যাঁ, আরেকটা কথা, এবার বলটা কিরম ভাবে ক্রিয়া করবে সেটাও একটু দেখি। ধরো যে এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ, ঠিক, এটা ধরো যে পজিটিভ, এটাও ধরো যে পজিটিভ, ঠিক। এবার এর ওপরে, মানে কোনটা, এটা ধরো যে এ বি দিয়ে ভালো করে, এটা এ, এটা বি, এর ওপরে যেহেতু বিকর্ষণ বল কাজ করছে তাই এই দিকে কাজ করবে। এটা কিন্তু বি এর ওপরে বল লাগিয়েছে, আর এ ও সেম টু সেম বি এর ওপরে এই দিকে বল কাজ করবে, মানে ওটা ঠেলতে চায়, তার জন্য ওই দিকে বললাম, যেহেতু পজিটিভ পজিটিভ দুটোই এক, তাই বা ভাবো ছেলে আছে, মারপিটি করতে চাইবে, দূরে যেতে চাইবে। এবার সেরকমই ধরো যে কোনো নেগেটিভ আছে, এও কিরকম ঠেলবে, এও কিরকম ঠেলবে, ঠিক। আবার কিন্তু এদের ঠেলাঠেলি কিন্তু এ কে এই দিকে নিশ্চয়ই ঠেলবে না, এই লাইন অনুযায়ী ঠেলবে, মানে শর্টেস্ট যে ডিস্টেন্স, মানে সবথেকে কম যে দূরত্ব, সেই লাইন অনুযায়ী ঠেলবে। ওকে এরকম ঠেলবে না, এরকম ভাবে ওকে এই লাইন, সোজা লাইন হিসেবেই তার ঠেলবে, ঠিক। এটাকে বলে হচ্ছে গিয়ে কি বলে, দাঁড়াও আমি এখানে লিখে রেখেছিলাম কোথায়, সংযোজী রেখা বরাবর ক্রিয়া করে। এই বল আধান দ্বয় সংযোজী রেখা বরাবর, মানে যে সংযোগ রেখা সেই বরাবর ক্রিয়া করে, ঠিক। এবার ধর এটা ধর যে এক্সাম্পল দিলাম, যখন দুটো আলাদা আলাদা চার্জ থাকে, এই যখন দুটো সেম চার্জ থাকবে, এবার ধর দুটো আলাদা আলাদা চার্জ থাকবে, এটা একটা পজিটিভ একটা নেগেটিভ, কি বলেছি, অ্যাট্রাক্ট করবে, তাহলে এটা এ, এটা বি। তাহলে এবার এ বি এর উপর এরকম বল লাগাবে, এরকম এই দিকে, আবার বি এর উপর কোন দিকে বল লাগাবে, এই দিকে। তখন দুজন কাছাকাছি আসতে চাইবে, কাছাকাছি চলে আসবে, আর কিছু কেউ ভাববে না, ঠিক আছে। আমি কিছু বলিনি, বুঝতে পেরে গেছো? আর না আছে কন্ট্রোল। এবার নেক্সটে যাই, কোথায়, এবার 2-3টে অঙ্ক করিয়ে আজকের মতন ছুটি। প্রায় মনে 1 ঘন্টা হয়ে গেছে, আমি জানি না, প্রায় মনে 1 ঘন্টা হয়ে গেছে। চলো একটা অঙ্ক করি। দুটি বিন্দু আধান, ও আরেকটা কথা যেটা বলতে আমি ভুলে গেছি, কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য, পয়েন্ট চার্জের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য। পয়েন্ট চার্জ হবে তখন শুধু প্রযোজ্য। যদি একটা ধরো কেউ লোহা দিয়ে দিল, তার সাথে একটা পয়েন্ট চার্জ দিয়ে দিল, তখন কিন্তু কুলম্বের সূত্র তুমি ডাইরেক্টলি লাগাতে পারবে না। তোমরা লাগাতে পারবে, এটা তোমরা শিখবে ক্লাস 12-এ গিয়ে, যদি তোমরা সায়েন্স নিয়ে নাও, তাহলে কিভাবে এর বল, কিভাবে এর উপরে বল লাগাবে সেরকম হবে, ঠিক। তাই কি কেউ যদি জিজ্ঞাসা করে কি বলবে, কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, প্লাস এটাও লিখে নাও, কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য। আর কি, আর কুলম্বের সূত্র বল ক্রিয়া করে বিন্দু আধান দ্বয়ের সংযোজী রেখা বরাবর, এটাও লিখে নাও, একটু লিখে নাও প্লিজ, নাহলে আবার বুঝতে পারছো ভুলে যাবে। কারণ ক্লাস থেকে বেরিয়ে তো সবাই ইনস্টাগ্রাম খুলে রিল স্ক্রল করা স্টার্ট করে দেবে। তাই ইনস্টাগ্রাম খোলার আগে যেন খাতাটা তো থাকে, লোককে তো বলতে পারবে যে হ্যাঁ দাদা পড়িয়েছিল, তাহলে লিখে নাও, ঠিক। তো এবার 2-3টা অঙ্ক করবো, অঙ্ক করি আজকের মতন, টাটা। হ্যাঁ না, তো চলো প্রথম একদম সিম্পল অঙ্ক, দুটি বিন্দু আধান প্লাস 5 কুলম্ব ও, আগে সোজা করি,
প্লাস 5 ESU ও প্লাস 5 ESU বা এটা প্লাস 6 করে নিই, প্লাস 6 ESU। আর মানে ধরো যে এটা ধরো যদি দিলাম 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। তাদের মধ্যে বল নির্ণয় করো, তাদের মধ্যে প্রযুক্ত বল নির্ণয় করো, প্রযুক্ত বল নির্ণয় করো। ঠিক, তো এখানে কি বলছে, একটা প্লাস কিউ সরি প্লাস 5 কুলম্ব একটা আছে, আর একটা আছে প্লাস 6 কুলম্ব। তো কি বললাম, যখনই পজিটিভ আর পজিটিভ থাকবে, যখনই দুটো একই রকমের নেচারের থাকবে, তখন কি করবে, সবসময় ছেলে আর ছেলে যদি একসাথে থাকে তখন কি করবে, মারপিট, বিকর্ষণ হবে। তোমাকে জিজ্ঞাসা করতে পারে, এটার সাথে আরো একটা কোশ্চেন অ্যাড করতে পারে, বল নির্ণয় করো ও বলের প্রকৃতি লেখো, ও বলের প্রকৃতি লেখো, প্রকৃতি লেখো। ঠিক, সরি। তো দুটো ধরো যে, তাহলে কি বলেছে, একটা প্লাস 5 ESU আর একটা প্লাস 6 ESU আছে, তাদের মধ্যে 3 সেন্টিমিটার দূরত্ব বলেছে, তাদের এবার তাদের মধ্যে 3 সেন্টিমিটার দূরত্ব বলেছে, তাদের মধ্যে বল নির্ণয় করো। ঠিক, তাহলে আমরা কি ফর্মুলা জানি, লিখবো কুলম্ব ফোর্স, এরম ভাবে লিখবো, বা যদি 2 নাম্বার থাকে, যদি 1 নাম্বার থাকে তখন না 2 নাম্বার, এরম ভাবে লিখবে যেরকম দেখাচ্ছে, লিখবে অ্যান্সার বা নাম্বার, কোশ্চেন নাম্বার দিবে, দিয়ে লিখবে আধান দয়, একটি আধান হলো, একটি আধান প্লাস 5 ESU, অপর আধানটি হলো এরকম দেবেন, আধানটি লিখবে। হ্যাঁ, আমি করে, তোমরা করে না, তোমাদের মার্কস পেতে হবে, আমাকে মার্কস লাগবে না। এত ঠিক, তাদের মধ্যে দূরত্ব কত, 3 সেন্টিমিটার। সুতরাং কুলম্বের সূত্রানুযায়ী দেখা যাচ্ছে তো, কুলম্বের সূত্রানুযায়ী একটু বড় করে লিখি, আবার দেরি হবে। কুলম্বের সূত্রানুযায়ী প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল F ইজ ইকুয়াল টু কত, কি আমরা কি জানি, F ইজ ইকুয়াল টু K Q1, এখানে আমরা আধান Q1 এখানে দিয়ে দেবো, এখানটা আমরা এটাও দিতে পারি, ধরো যে ডিনোট করে দিচ্ছি কি কি, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, দূরত্ব R। ঠিক, প্রযুক্ত বল F অনুযায়ী আমরা কি জানি, K Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। ঠিক, তাহলে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু এত। এবার তো আমরা K এর মান দেখো, এবার খুব ইম্পর্টেন্ট, K এর মান কততে, কিসে আছে, K এর মান না, এগুলোর মান কিসে আছে, SI তে না CGS এ, এটা ESU, এটা ESU, এটা সেন্টিমিটার, সে আছে K এর সরি, এগুলোর মান আছে CGS এ, তাহলে K এর মান কত হবে, 1। সুতরাং F is equal to K is equal to 1 গুণ 5 গুণ 6 ডিভাইডেড বাই R স্কয়ার, R স্কয়ার মানে 3 গুণ 3। ঠিক, 3 দিয়ে এটাকে কাটলাম, 2 হলো, তাহলে কত হচ্ছে, 10/3।
এটা ভালো বেরোচ্ছে না মানে ভ্যালুটা, ঠিক আছে তাও এটা তাহলে 3.33 হচ্ছে, 3.33 ডাইন হবে, কিন্তু এটা এখানে কি হবে নিউটন লিখে দেবে না, নিউটন এসে গাঁটটা মারবে, কি হবে ডাইন, ঠিক আছে। F ইকুয়াল টু এটা, এটা হচ্ছে গিয়ে আনসার, এটা কি, এটা আনসার। ভালো করে হলো না, একটু ভালো করে দেখছি, হচ্ছে না ভালো করে ছেড়ে দাও। এটা হচ্ছে কি আনসার, ঠিক। এবার আরেকটা অঙ্ক করি, আমার কাছে তো বোর্ড আছে, তো আমি করবো কি, হে হে ম্যাজিক, ইউনিট গুলো চেঞ্জ করে দেবো। ও এখানে একটা কথা বলেছিল, সরি এখানে একটা কথা বলেছিল, বলের প্রকৃতি লেখো। তাহলে বলের প্রকৃতি কি হবে, বলের প্রকৃতি হচ্ছে গিয়ে যেহেতু দুটোই একই রকমের, তাহলে বলের প্রকৃতি কি হবে, বলের প্রকৃতি হবে বিকর্ষণ বল, কি লিখবো আরো, বিকর্ষণ বল, ঠিক। বল ক্রিয়া করছে, এটাও লিখে দেবো, ঠিক। এবার চলো আমি ম্যাজিক করি, তোমরা আবার লিখো কষ্ট করে, এটা কিন্তু লিখবে, নোটস রাখবে। এবার ধরো যে একটা চার্জ এখানে সি এটা মানে সি মানে কুলম্ব, আর একটা দূরত্ব মিটার, ঠিক। তাহলে এখানে দেখো সব সেম, ঠিক। এখানে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আরেকবার লিখে দিই, ঠিক। আরেকবার বুঝিয়ে দিই, তোমরা যদি আরেকবার বুঝলে যদি ভালো হয়, তাহলে গরিবের আশীর্বাদে যদি ভালো হয়ে যায়। চলো এটাও বুঝে দিই, সব আরেকবার বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা প্রথমে লিখবে একটি আধান হলো Q1 is equal to কত, প্লাস 5 কুলম্ব, একটা মাইনাস করে দিন, তো ভেরিয়েশন আসবে। অপরটি হলো প্লাস 2 কুলম্ব, এই অপরটি হলো Q2 is equal to মাইনাস 6 কুলম্ব। আরটা কি, দূরত্ব R is equal to কত, 3 মিটার, ঠিক। এবার তাহলে কুলম্ব, এবার আবার লিখবো কুলম্বের সূত্র অনুযায়ী, এটা তোমরা লিখে নেবে, আমি করে। কুলম্বের সূত্র অনুযায়ী প্রযুক্ত বল F is equal to K Q1 Q2 by R square, K Q1 Q2 by R square। এবার দেখো, এবার বলো K এর মান কত হবে, এখানে বলেছি K এর মান লেখার আগেই করব কি করব, আগে ইউনিট চেক করব, এটা কিসে আছে, আগে দেখো আগের পেজে যাও, আগের পেজে যেখানে নোটস লিখছো সেখানে দেখো সি মানে কুলম্ব আর মিটার মানে কিসে আছে, কুলম্ব আর মিটার মানে এসআই। চলো তাহলে K এর মান কত হবে, 9 × 10⁻⁹। তাহলে K এর মান লিখি 9 × 10⁹। Q1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, Q2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 6, ঠিক। আর R এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 গুণ 3, R স্কয়ার মানে 3 গুণ 3। এই একটা 3 অন্য কালে যে করি, এই একটা 3, এই একটা 3, কত হচ্ছে 9, এই 9 কেটে গেল, তাহলে কত হচ্ছে, এটা গুণ এটা হচ্ছে 30 × 10⁹ নিউটন, ঠিক। 30 × 10⁹ নিউটন লিখবে, হয়ে গেল এসআই। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট অঙ্ক একটা করবো, একটু
কনভার্সন শিখবো, শিখে ছুটে আসবে। ও সরি, মুছছিলাম, আপনি মুছিনি, নতুন হয়ে গেছিলাম। হ্যাঁ, তোমাদের খাটনি। ধরো যে এবার এইগুলো ধরো যে কুলম্বে দিল, ঠিক আছে, কুলম্ব, এটা ধরো যে দিল সেন্টিমিটার। এবার তুমি কি করবে, সেই নিয়ম। এবার দেখো, আমি তখন বললাম হয় এসআইতে থাকতে হবে, নয় সিজিএস পদ্ধতি, সিজিএসে থাকতে হবে, ঠিক আছে, ইউনিট। এবার দেখো মিক্স করে দিয়েছে, নম্বর কিন্তু ভালো অঙ্ক, মিক্স করে দিয়েছে। এবার কি করবো, বাবু ভাবো, কনভার্ট করে দেবো। আমরা জানি 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। ভাবো এবার তুমি কিসে কনভার্ট করবে, সিজিএসে না এসআইতে, যেটা সুবিধা হবে। আমরা দেখলাম যে সিজিএসে করলে একটু বেশি সুবিধা হচ্ছে, এই হ্যাঁ সিজিএসে করলে, কারণ কে এর মান 1 হয়ে যাচ্ছে, কিন্তু এসআইতে কত হচ্ছে, এসআইতে হয়ে যাচ্ছে ওই যে 9 × 10⁹ কে এর মান। তাহলে আমরা সিজিএসে কনভার্ট করি, ঠিক। তাহলে কি আছে, একটি আধান হলো +5 কুলম্ব, এটাকে আবার লিখবো ইজ ইকুয়াল টু 5 × 3 × 10⁹ ইএসইউ, ঠিক। আবার লিখবো -6 কুলম্ব ইজ ইকুয়াল টু 6 × 3 × 10⁹ ইএসইউ, হয়েছে। আরেকটা কি আছে, 3 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার লিখে দিই। চলো এবার সিজিএসে যে আমরা কনভার্ট করে নিয়েছি, সিজিএসে ইএসইউ আছে, তাহলে প্রযুক্ত বল F ইজ ইকুয়াল টু কে Q1 Q2 বাই r²। এখানে লিখবে কিন্তু কুলম্বের সূত্রানুযায়ী, ঠিক আছে, তোমরা কিন্তু লিখবে, নাহলে কিন্তু মার্কস কাটবে, ঠিক। তাহলে এখানে যেহেতু সিজিএস এ কনভার্ট করে নিয়েছি, কে এর মান কত 1 গুণ Q1 এর মান কত 5 × 10, এখানে গুণ করে আরো খাটবে না, এইটাই এখানে বসিয়ে দেবে, 5 × 3 × 10⁹ ইন্টু কত আছে এখানে 6 × 3 × 10⁹, ঠিক, ডিভাইডেড বাই কত 3 × 3, ঠিক। এবার কি করবো, এটা 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 কেটে গেল, কত হচ্ছে 5 6 30, আর এখানে 9 + 9 18। এবার এটা কিসে অ্যান্সার বেরোবে, নিউটন আর ডাইন, ডাইনে অ্যান্সার বেরোবে, ঠিক আছে, হলো। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আর এটা কি, এটা আকর্ষণ না বিকর্ষণ বল হবে, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে কি করবে বলো দেখি। একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -6, তাহলে কি হবে, আকর্ষণ না বিকর্ষণ বল। দুটো কি আছে, দুটো আলাদা ধরনের আছে, তাহলে এটা কি হবে, ছেলে মেয়ে একসাথে থাকলে কি হয়, আকর্ষণ, ঠিক। তাহলে কি হবে, এটা আকর্ষণ বল, আকর্ষণ বল। হাতের লেখাটা খুব খারাপ, এই নিচটা লিখতে পারছি না তাই, ঠিক আছে, তোমরা একটু ভালো করে লিখবে। আরেকটা জিনিস বলে দিই, শুধু ওটার মানে বলেই দিই, লিখিয়ে দিই। এবার তোমরা জানো তো 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন। যদি তোমাকে এটা ধরো যে উল্টো কিছু করে দিত, বা ধরো যে দিত, হ্যাঁ ধরো যে দিল দুটি বিন্দু আধান এত 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 মধ্যে দুটি বিন্দু আধান এত এতর মধ্যে, এটা ধরো যে ইএসইউ তো লিখে দিই, ইএসইউ, এটাও লিখে দিই ইএসইউ, ঠিক আছে। দুটি বিন্দু আধান এত +5 ইএসইউ আর -6 ইএসইউ, এর মধ্যে 30 নিউটন বল কাজ করছে। আকর্ষণ বল কাজ করছে,
আকর্ষণ কেন হবে বললাম, কাজ করছে। তাহলে তাদের মধ্যে দূরত্ব বের করো, এটা অন্য কালিতে লেখা উচিত ছিল। তাহলে তাদের মধ্যেকার দূরত্ব নির্ণয় করো, দূরত্ব নির্ণয় করো। ঠিক, এইটা তো পুরো সেম। এটা ইএসইউ তে দিয়েছে, যেহেতু এত কিছু লিখবো না, এটা ইউএসইউ তে কনভার্ট করে দিই। এটা কি আছে, ইএসইউ। ঠিক, এবার আমাকে কি বলে দিয়েছে, আগের অঙ্কগুলো কিন্তু টুকে নিও, এক্সাম্পলের জন্য খুব, মানে আমি শুধু ভেরিয়েশনের অঙ্ক করাচ্ছি, দেখবে প্রত্যেকটা অঙ্ক ভেরিয়েশন আলাদা, কিন্তু সেম ধরনের অঙ্ক করাচ্ছি। এবার লিখবে প্রযুক্ত বল, এখানে নিশ্চয় বলা আছে, যেহেতু প্রযুক্ত বল, প্রযুক্ত না, মধ্যেকার আকর্ষণ বল, আধান দ্বয়ের মধ্যেকার আকর্ষণ বল, আধান দ্বয়ের মধ্যেকার আকর্ষণ বল কত বলেছে, 30 নিউটন। সরি, 30 নিউটন। ধরি, এটাও লিখবে, এবার লিখবে ধরি তাদের মধ্যেকার দূরত্ব আর ঠিক। আর কি করব, আর সেন্টিমিটার করব না মিটার করব? তুমি কিসে কনভার্ট করতে চাও? সবসময় ইয়েতে কনভার্ট করতে চাই আমরা, সবসময় চেষ্টা করবো সিজিএস এ কনভার্ট করার। তাই কত হবে, আর চেষ্টা করব কনভার্ট সিজিএস এ করার, কারণ কে এর মানটার জন্য, ঠিক আছে? তাই কত হবে, আর সেন্টিমিটার। আমি লিখছি, এটা তুমি মিটারও করতে পারো, মিটারে করতে। এবার দেখো, এবার গল্প শোনো। এবার আমরা কি জানি ফর্মুলা অনুযায়ী, এফ ইজ ইকুয়াল টু আকর্ষণ বল, এখানে এফ দিয়ে দেবে, এফ ইজ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কয়ার, ঠিক আছে? এবার আমাকে কি বের করতে হবে, আর এর মান। তাহলে আর স্কয়ার, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, আর স্কয়ার, বুঝতে পারছো তো? এটাকে এদিকে তুলে নিয়ে চলে এলাম, আর স্কয়ার গুণ এফ ইজ ইকুয়াল টু কে এর মান তো আমরা জানি 1, Q1 Q2, ঠিক? এবার আমরা কিসের মান বের করব, আর এর মান। তাহলে কি করব, আর স্কয়ার ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই এফ, ঠিক? এবার মান বসাও, সলভ করো, অ্যানসার পেয়ে যাবে। করে নাও। ও, মান বসানোর আগেও আরেকটা দেখো, এখানে তো আমাকে যদি 2 নম্বর দেয়, এটা তো 3 নম্বর দেওয়া উচিত, এটা মানে ভালো অঙ্ক। দেখো এখানে দেখো নিউটনে করে দিয়েছে, আর আমরা কিসে করছি, সিজিএস পদ্ধতিতে। তাহলে এখানে নিউটন থেকে কিসে কনভার্ট করব, ডাইন। আর আমরা কি জানি, নিউটন থেকে ডাইনে কনভার্ট করতে গেলে কি করতে হয়, এত ইন্টু 10⁵ ডাইন হয় 1 নিউটন। এবার এখানে পাশে লিখে দেবে, সেম নাও জানতে পারে যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 নিউটন ইজ ইকুয়াল টু, যেহেতু 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন, ঠিক? এটা আমরা কি করলাম, এখানে কনভার্ট করলাম, বুঝতে পারলে? তাহলে এখানে লিখি, এখানে এবার লিখি, কি লিখবো, এটাকে আমি উপরে তুলে লিখি, হ্যাঁ? তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। আর স্কয়ার ইজ ইকুয়াল টু, আর স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার, আর স্কয়ার ইজ ইকুয়াল টু Q1 এর মান কত, 5, Q2 এর মান কত, 6 ডিভাইডেড বাই এফ এর মান কত,
30, তাই তো, ইন্টু 10⁻5 এত টাইম। এবার দেখো কি হচ্ছে, এটা 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 কেটে গেল, 5 6 কত হয় 30 ডিভাইডেড বাই 30 আছে, তাই এটা কেটে গেল। এবার 5টাকে উপরে তুললে কত হয়, 10⁻⁻5। ঠিক, এবার ক্যালকুলেশনটা খুব খারাপ লাগছে এখন, কারণ এখানে -5 আসছে, তুমি আমাকে আবার রুট করতে হবে। ঠিক আছে, তোমাকে এখানে যদি বলে, তাহলে একটা কাজ করি শোনো, মধ্যিকার দূরত্ব, কোশ্চেনটা আমিই বানিয়েছি, হ্যাঁ, মধ্যিকার দূরত্বের বর্গ নির্ণয় করো। তাহলে কি করছি, বর্গ নির্ণয়, তাই মধ্যিকার দূরত্বের বর্গ কত হয়, r², এটা, তাহলে অ্যান্সার কত, এত। এবার কিসে আসবে অ্যান্সার, সেন্টিমিটারে, এত সেন্টিমিটার, এটাই অ্যান্সার। এটাও ভালোই হয়েছে, বুঝলে? এই হচ্ছে গিয়ে গল্প। এটা একটু কঠিন ছিল, এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমি নেক্সট ক্লাসে আরেকবার এটা রিভাইন্ড করে না, তোমরা যদি এখন যদি বুঝতে না পারো, আরেকবার 5-10 মিনিট যতক্ষণ এই অঙ্কটা স্টার্ট হচ্ছে আরেকবার একটু গিয়ে দেখো। আমি পরের ক্লাসে আবার স্টার্ট করবো এই অঙ্কটা দিয়ে, ঠিক আছে? আর 2-3টে হোমওয়ার্কও দিতে পারি, দেখছি, যদিও ফার্স্ট ক্লাস না দেওয়াই উচিত, দেখছি, যদি ইচ্ছা করে দিয়ে দেবো, না ইচ্ছা করে দেবো না। ঠিক আছে, তো চলো, অনেক বড় ভিডিও হয়ে গেছে, কতক্ষণ হয়েছে, মোটামুটি ঠিকঠাক বড় ভিডিও হয়েছে। তো এবার দেখা যাক, কিন্তু কথা হচ্ছে গিয়ে রোজ দিন যে ভিডিও দেবো, প্লিজ দয়া করে রোজ দিনের পর রোজ দিন করবে। আমি চেষ্টা করছি একটা শিডিউল বানিয়ে দেওয়ার, ঠিক আছে? মানে সপ্তাহে কদিন ক্লাস থাকবে, আমার কদিন থাকবে, অঙ্কের কদিন থাকবে, সেটা করে একবার দেখছি। প্লিজ রোজ দিনের ক্লাস, যদি এখনও যদি চাও যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবো, ঠিক আছে? মাধ্যমিক রেজাল্ট কিন্তু অনেক কাজে লাগে, মানে কোনো কাজে লাগে না, মানে কনফিডেন্সের জন্য অনেক লাগে, ঠিক আছে? মাধ্যমিকের রেজাল্ট ভালো হওয়ার পরে কনফিডেন্স খুব বেড়ে যায়। না যাওয়া যে তুমি খুব খারাপ ছেলে ছিলে, ঠিক আছে, তুমি মাধ্যমিকে ঠিকঠাক নাম্বার পেয়ে যাবে, দেখবে মানে অনেক কনফিডেন্সের কাজে লাগে, মানে তুমি অন্য কাজও আরও ভালো করতে পারবে, কনফিডেন্স ওই কাজে লাগে, ঠিক আছে? তো হ্যাঁ, মোটিভেশন হয়ে গেছে অনেক, তো চলো, টাটা, গুড নাইট।